সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া দিল্লিতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবছরেই বাংলাদেশে ফিরে আসবেন এমন একটি ঘোষণা দিয়েছেন, যে ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এটি নিয়ে নিউজ করেছে। তবে আমরা লক্ষ্য করেছি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বেশ সরগরম এই ঘোষণা সম্পর্কিত নিউজটি প্রকাশে তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছে বলেই মনে হয়। যদিও এটি মনে করার অনেকগুলি কারণ আছে, যে তারা মূলত একটি পারসেপশন তৈরি করার প্রক্রিয়া হিসাবেই এই নিউজটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা সামনে এনেছেন। কারণ বাংলাদেশের স্থিতিশীলতা এটি ভারতের কোনো কারণেই পছন্দ নয়। তবে শেখ হাসিনা মাঝে মাঝে এই ঘোষণা দেন তিনি দেশে ফিরছেন। অনেকেই বলেন এটি মূলত তার পালিয়ে যাওয়া, তার ক্ষমতাচ্যুতি, আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা এবং ক্ষোভ, এখানে বিমর্ষ নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য তিনি বা তার কিছু পারিষদবর্গ মাঝে মাঝেই দেশে ফিরে আসছেন। দেশে ফিরে আসলে ওলট পালট কিছু করে ফেলবেন। তারা পূর্বের সেই হিংস্র নখ দাঁত এগুলো বের করে যারা তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন অথবা ক্ষমতাচ্যুত করেছেন সেই সাধারণ জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি চরম নিষ্ঠুরতম প্রতিশোধ নেবেন। মূলত এই ধরনের মনোভাব, এই ধরনের কথার প্রকাশই তাদের মধ্যে ঘটে। কোনো গণতান্ত্রিক চেতনা, কোনো অপকর্মের দায় গ্রহণ কিংবা অনুশোচনা থেকে একটি শব্দ, একটি বাক্য শেখ হাসিনা এবং তার যারা ঘনিষ্ঠজন তারা কেউ এখন পর্যন্ত উচ্চারণ করেননি। আমি এই আলোচনার শুরুতেই কনভারসেশন দেখলাম বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি আমার দৃষ্টিগোচর হয়েছে, এটি অনেকেই দেখেছেন। আমি সেই কনভারসেশনটি, সেই অডিওটি প্রথমে আপনাদেরকে শোনার অনুরোধ করছি। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি, এবং আমার হাত দিয়ে এই বাংলাদেশ আবার উঠবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে খুবই দ্রুত ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সান নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতিটা ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা, অনতি বিলম্বে আমাদের প্রত্যেকটা বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের উপর দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং এই হয়রানি, এখনো যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন সেই একই ভাষা, সেই একই প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং বাংলাদেশের জনগণকে শত্রু ভেবে প্রতিশোধের যে মানসিকতা নিয়েই রাজনীতিতে পদার্পণ করেছিলেন শেখ হাসিনা, সেটি তিনি এখনো ধরে রেখেছেন। কোনো রাজনৈতিক দলের সরকারের সময় এত নিষ্ঠুরতা প্রদর্শন পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে আছে কিনা সেটি নিশ্চয়ই প্রশ্ন করা যেতে পারে। হ্যাঁ, অনেক দেশেই সামরিক শাসকদের জাতাকলে সে দেশের নাগরিকরা পিষ্ট হয়, সে বিভৎস ইতিহাসের অনেকগুলি আমরা জানি। কিন্তু একটা রাজনৈতিক দল যারা দাবি করে তারা বাংলাদেশের স্বাধীনতা যাদের হাত ধরে এসেছে বলে দাবি করে, সেই রাজনৈতিক দল তাদের এই নিষ্ঠুরতা, যেটি 72 থেকে 75 একবার দেখা গেছে, আর 2009 সাল থেকে এই সর্বশেষ 2024-এর 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত যে নিষ্ঠুরতা, যে বিভৎসতা দেখা গেছে, নিজের দেশের সাধারণ মানুষের পরে এভাবে যুদ্ধাস্ত্র ব্যবহার করে গুলি করে যে নৃশংসতার ইতিহাস রচনা করেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেই দায় থেকে তারা মুক্তি পাবেন কিনা এটি তাদের কনসার্ন না। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল, যেটি 75 সালে কায়েম করার চেষ্টা করা হয়েছিল, সেটি শেখ হাসিনা সর্বশেষ তার বিগত 15 বছরের শাসন আমলে সেটি চূড়ান্তভাবে কায়েম করার চেষ্টা করেছেন। ফলে এই রাজনৈতিক দল হিসাবে পরিত্যক্ত
রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার যে গণতান্ত্রিক পথ বা প্রক্রিয়া, সেটি তারা কখনোই অবলম্বন করতে চান না। তারা আবারও অবলম্বন করতে চান তাদের সহিংসতার উপরে, তাদের সেই বীভৎস আচরণের উপরে, তাদের সেই ক্ষমতা ব্যবহার করে জনগণকে দমন করে আবার নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে মানসিকতা, সেটি শেখ হাসিনার এই অডিও বক্তব্যের মধ্যে আপনারা শুনলেন। তবে এই বক্তব্যের কয়েকটি দিক আমি একটু আপনাদেরকে উল্লেখ করতে চাই। তিনি বলছেন কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে দাবি আদায় করতে হয় তা জানা আছে। স্বাধীনতা পূর্ব আওয়ামী লীগ, তারা দাবি আদায় বা আন্দোলনে তাদের একটা রূপ ছিল, যেটি নিশ্চয়ই ইতিহাসের একটা অংশ। কিন্তু স্বাধীনতার পরে ক্ষমতার অপব্যবহার করে সেই আওয়ামী লীগ 75-এ তাদের যে পতন, তারপরে তারা দীর্ঘ সময় জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ছিল। 21 বছর পরে 1996 সালে খুব মার্জিনাল একটা ভিক্টরি নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বে ফিরে আসেন। কিন্তু বিগত 15 বছর এটি যে এর যে নৃশংসতা, এর কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। হ্যাঁ, 94, 95, 96 সালে তারা 173 দিন হরতাল করেছেন, তারা বন্দর বন্ধ করে দিয়েছেন, তারা লগি বৈঠা দিয়ে পিটিয়ে সাপের মতো মানুষ হত্যা করেছেন। এই বিভৎসতার ইতিহাসও আছে। সেটিকে তারা তাদের অহংকার মনে করলে সেটি কখনোই গণতান্ত্রিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরঞ্চ ওটিও আওয়ামী রাজনীতির এক অন্ধকার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবেই সারা জীবন ইতিহাসে বিবেচিত হবে। ফলে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে দাবি আদায় করতে হয়, এটাও একটা হুমকির ভাষা, এটা গণতন্ত্রের ভাষা না। এটি হচ্ছে সেই লাঠি দিয়ে পিটিয়ে শায়েস্তা করার ভাষা। শেখ হাসিনা তার এই অডিও যেটি ফাঁস হয়েছে, সেখানে বলেছেন যে তিনি অচিরেই দেশে ফিরে আসবেন, আল্লাহ যখন তাকে বাঁচিয়ে রেখেছেন তখন তাকে ফিরিয়ে আনবেন। তিনি তার আত্মবিশ্বাসের কথা বলেছেন যে তিনি তাকে ফিরে আসতে হবে, এই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্যই আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন, এমন কথা তিনি বলছেন। তিনি কোন বিষয়কে ময়লা আবর্জনা বলছেন? বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে কোনো সময়ের তুলনায় একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, একটি পার্লামেন্ট প্রবাহমান আছে। গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রত্যাশিত পরিবর্তন না হলেও বেশ কিছু রূপ পরিবর্তনের প্রকাশ ইতিমধ্যে ঘটেছে। বাংলাদেশ মোটামুটি এখন শৃঙ্খলার মধ্যে চলছে। বৈদেশিক নীতিতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি বিভিন্ন রাষ্ট্রের যারা বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, তাদের আস্থা বেড়েছে, এমনটিও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি বিজয়ী হয়েছেন সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে। সেখানে 3টি পরাশক্তি, যারা নানা কারণে তাদের মধ্যে চূড়ান্ত মতবিরোধ আছে, কিন্তু তারা সকলেই বাংলাদেশের প্রার্থীকে ভোট দিয়েছেন। আমি চীন, রাশিয়া এবং আমেরিকার কথা বলছি। এই 3টি বৃহৎ পরস্পর বিরোধী রাষ্ট্রই বাংলাদেশের প্রার্থীকে ভোট দিয়েছে। ফলে এই যে ডক্টর খলিলুর রহমানের এই যে সভাপতি নির্বাচিত হওয়া, এটিও নিশ্চয়ই বিশ্বের প্রভাবশালী দেশগুলোর বাংলাদেশের প্রতি, নতুন সরকারের প্রতি আস্থার একটা প্রতিদান বলেই আমরা মনে করি। সম্প্রতি চীন এবং মালয়েশিয়া সফরে যে উচ্চতায় বাংলাদেশ পৌঁছেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সমস্ত আলোচনা হয়েছে, যে সমস্ত বিষয়ে সমঝোতা হয়েছে, যে সমস্ত ভবিষ্যৎ উন্নয়নের সুস্পষ্ট ইঙ্গিত এবং একমত হয়ে গেছে, সেটি নিশ্চয়ই বাংলাদেশের প্রতি আস্থারই একটা অবস্থান বলে মনে করা হয়। সেই সময় ওনাকে ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য আল্লাহ তাআলা ফিরিয়ে আনবেন এমন প্রত্যাশা, বরঞ্চ আমরা উল্টোটাই বলতে পারি যে বাংলাদেশের ময়লা আবর্জনা ছিলেন আপনি এবং আপনার দল আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা রহমত করেছেন যে সেই ময়লা আবর্জনা পরিষ্কার করে সেই ডাস্টবিন দিল্লিতে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের মানুষের একটা অর্জন। এছাড়া ওই অডিও কথোপকথনে শেখ হাসিনা আরও বলেছেন,
খুব দ্রুতই আমি ফিরে আসব, এই বছরের মধ্যেই ফিরে আসব এবং আমার হাত দিয়েই বাংলাদেশের উন্নয়ন পুনরায় সংগঠিত হবে। 2041 সালে তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। আমরা জানি শেখ হাসিনার জন্ম 1947 সালের 28 সেপ্টেম্বর। সেই অনুযায়ী তার বয়স এখন 79 বছর। আগামী 2041 সালে তার বয়স হওয়ার কথা 94 বছর। 94 বছরে উনি নিজে কতটা স্মার্ট থাকবেন, উনি জীবিত থাকবেন কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত না, তবে উনি কতটা স্মার্ট থাকবেন সেটি নিয়ে নিশ্চয়ই আমাদের কৌতূহল হওয়ার যথেষ্ট কারণ আছে। 41 সালে উনি স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে ওনাকেও তো স্মার্ট হিসাবে জীবিত থাকতে হবে। ফলে এই কথাটি রসিকতার মতো করেই বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রহণ করবে। তিনি সর্বশেষ বলেছেন, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তিনি আঙুল বাঁকা করবেন। আঙুল বাঁকা করেও খুব বেশি ঘি কিন্তু ওঠানো যায় না শেখ হাসিনা, এবং আপনি আঙুল বাঁকা করেই দেশ পরিচালনা করেছেন, সোজা আঙ্গুলে আপনি দেশ পরিচালনা করেননি। আপনার সেই বাঁকা আঙ্গুল ঘুরিয়ে আপনার দিকেই মুখ করে আপনাকে দেশ থেকে বিদায় করা হয়েছে, সেই ইতিহাস, সেই যন্ত্রণা নিশ্চয়ই আপনি ভুলতে পারছেন না বলে এ সমস্ত কথা বলেন। তিনি যেভাবে বলছেন, আমার ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এনডিটিভিকে সাক্ষাৎকারে তিনি বলছেন, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্রের পুনরুদ্ধার, আইনের শাসন এবং আমাদের মুক্তিযোদ্ধার চেতনার সঙ্গে যুক্ত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, করি মানুষের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন পূরণ করার জন্য। আমরা আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন পূরণের ইতিহাস তো দেখলাম, এবং আপনি যে জনগণের জন্য রাজনীতি করেন, নিজের জন্য রাজনীতি করেন না, সেই কারণে তো নিজের আত্মীয় স্বজন সব নিয়ে পূর্বাহ্নেই আপনি পালিয়ে গেছেন দেশে। আপনার অবস্থিত, আপনার যে হাজার হাজার নেতাকর্মী, তাদের জীবন, তাদের আশঙ্কা, এগুলো আপনি মাথায় নেননি। আপনি জনগণের জন্য রাজনীতি করেন, জনগণের বুকের পরে গুলি চালিয়ে। আপনি তো আপনার নিজের নেতাকর্মীদের জন্যও রাজনীতি করেন নাই, তাহলে আপনি পারতেন না এভাবে পালিয়ে যেতে। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেছেন। 5ই আগস্টের পরে সেনানিবাসে 624 জন আশ্রয় গ্রহণ করেছিল, রাজনীতিবিদ, আমলা, সাবেক পুলিশ কর্মকর্তা, উপাচার্য, বিচারক, এরকম বহু যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, এবং তার তালিকা পরবর্তীতে সেনাবাহিনী প্রকাশ করেছে। সেই 624 জনের মধ্যে একজন শেখ পরিবারের সদস্য বা শেখ হাসিনার আত্মীয় নাই। অর্থাৎ 2, 3, 4 আগস্টে শেখ হাসিনা তাদের আত্মীয় স্বজন সকলকে দেশের বাইরে বের করে দিয়েছেন। তিনি তার নেতাকর্মীদের কথাও বলেন নাই। ফলে জনগণ তো দূরের কথা, আপনি আপনার নেতাকর্মীদের কল্যাণেও শেষ মুহূর্ত আপনি রাজনীতিটা করেন নাই। আপনি শুধু আপনার পরিবারের কল্যাণে এবং আপনার আত্মীয় স্বজনের কল্যাণেই আপনি নিজে যে মনোযোগী ছিলেন তার প্রমাণ হলো 5ই আগস্টের পূর্বে আপনি আপনার সব আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে বের করে নিয়ে গেছেন। এরপরে উনি বলেছেন যে, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার বিরুদ্ধে তো মামলা আছে এবং ইতিমধ্যে একটি মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, এই অবস্থায় আপনি কিভাবে বাংলাদেশে ফিরতে চান, সেটি আপনার জন্য কোনো বিপরীত অবস্থা কিনা। তিনি উত্তর দিয়েছেন, আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা কোনো বিচার নয়, এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়া। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতেই বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হয়েছে। শেখ হাসিনা ভুলে যাবেন না যুদ্ধ অপরাধের বিচারের নামে আপনি কিভাবে বিচার করেছিলেন। শেখ হাসিনা আপনি ভুলে যাবেন না খালেদা জিয়াকে আপনি কিভাবে বানোয়াট মামলায় সাজা দিয়ে দিনের পর দিন কারাগারে নির্যাতন করেছিলেন। শেখ হাসিনা আপনি ভুলে যাবেন না 21শে আগস্টে গ্রেনেড হামলার মামলা বিচারের মাঝখানে সাপ্লিমেন্ট চার্জশিট দিয়ে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করে কিভাবে তারপরে অবিচার করেছিলেন, সেটি আপনি নিশ্চয়ই ভুলে যাবেন না। লাস্ট উনি বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। হ্যাঁ, তার প্রমাণ তো আমরা দেখেছি। মৃত্যুকে আপনি ভয় পান না, আপনি হেলিকপ্টারে করে বাংলাদেশের কোথাও আশ্রয় নিতে পারলেন না, হেলিকপ্টারে করে আপনি পালিয়ে গেলেন ভারতে। এর আগেও নানা সময় সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, নানা কারণে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কেউ তো পালিয়ে যাননি। এমনকি এরশাদের মতো কাপুরুষ লম্পটের অভিযোগ যার বিরুদ্ধে ছিল, তিনিও তো ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশ থেকে পালিয়ে যাননি, কারাগারে গিয়েছেন, কারাগারে থেকে নির্বাচন করেছেন। আপনি পালিয়ে গেছেন। এবং একথাও আমরা উল্লেখ করতে চাই, আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল যারা অন্তত 2বার জনরোষে উৎখাত হয়েছেন এবং 2বারই তারা পালিয়ে গেছেন।
ফলে সেই পালিয়ে যাওয়া রাজনৈতিক দলের এই হুঙ্কার জনগণ কতটা গুরুত্ব দেবে সেটি নিশ্চয়ই ভাবার প্রশ্ন আসে। আমরা অপেক্ষায় থাকতে চাই, আপনি এবছরের মধ্যে দেশে ফিরবেন দেখতে চাই। আপনাকে তো ভারতকে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার চিঠি দেওয়া হয়েছে, ভারত তো এই ব্যাপারে রেসপন্স করেন নাই। এমন যে আপনি আসতে যাচ্ছেন ভারত বাধা দিচ্ছে তাও তো না। আপনার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে অথবা আপনার ইচ্ছাকে গুরুত্ব দিয়েই তো ভারত আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে না। আমরা তো আপনার বিচার করতে চাই। ফলে এই যে আপনার দেশে ফিরে আসার হুঙ্কার, এটিকে আমরা ওয়েলকাম করতে চাই। আপনি আসুন, আপনি আসলে আপনাকে উপস্থিত রেখেই আপনার সেই নৃশংসতা, এই যে 1400 মানুষকে হত্যা করা, শিশু হত্যা করা, মানুষকে পঙ্গু করা, অন্ধত্ব বরণ যারা করেছে, যারা গুমের শিকার হয়েছে, তাদের মামলাগুলো আপনার উপস্থিতিতেই আপনি কন্টেস্ট করুন। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আপনি ফিরে আসুন, আমরা সেটিই প্রত্যাশা করি। আপনার ফিরে আসাকে আমরা ওয়েলকাম করতে চাই, যে একজন নিষ্ঠুরতম খুনির বিচার বাংলার মাটিতে হোক এবং তার সেই দণ্ডের রায় জনগণ দেখুক। জনগণ যারা ক্ষতিগ্রস্ত তারা অন্তত স্বস্তি পাক যে তারা বিচার পেয়েছে, এবং বিশ্বের ইতিহাসে একটি নজির সৃষ্টি হোক যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সময় জনগণের বুকে গুলি চালানোর পরে একজন স্বৈরশাসকের মৃত্যুদণ্ড, এটি এই ফাঁসির রায়, এটি বাংলাদেশে কার্যকর হয়েছে। এটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আপনি ফিরে আসুন। ওয়েলকাম শেখ হাসিনা। ধন্যবাদ।